সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংলাপের ৩০০ পর্বের অনুষ্ঠানে। চলছে রক্তাক্ত জুলাই মাস। ২৪-এর এই মাস জুড়ে চলে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দমাতে হামলে পড়ে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে রক্তে রঞ্জিত হয় রাজপথ। দিন যত গড়াতে থাকে বাড়তে থাকে লাশের মিছিল। বাধ্য হয়ে রাজপথের আন্দোলনে নামে দেশের সর্বস্তরের মানুষ। শিক্ষার্থীদের সাথে কাঁধ মিলিয়ে বেগবান করে তোলে আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার পতনের গণ অভ্যুত্থানে। জনগণের তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রাজধানীতে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাদের কোনো অনুশোচনা নেই। অভিযোগ করেন তারা জুলাই যোদ্ধাদের অপরাধ হিসেবে তকমা দিচ্ছে, এই গণ অভ্যুত্থানকে জঙ্গি তকমা দিচ্ছে। বলা হচ্ছে জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, দলটির মৃত্যু হয়েছে, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে দিল্লিতে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, আর অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করা হতে পারে বলে আজকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি দিল্লিতেই আওয়ামী লীগের মৃত্যু। আলোচনা হবে আরও সমসাময়িক বিষয়গুলো নিয়ে বা সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনায় ঢুকতে চাই। দিল্লিতে আওয়ামী লীগের মৃত্যু, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। একটু যেতে চাই মাহবুব আজিজের কাছে, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকালকে এই মন্তব্যটা করেছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে, দলটি বাংলাদেশে রাজনীতি আর করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ কি আসলে আর পুনরুজ্জীবিত হতে পারবে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরাসরি যখন এরকম মন্তব্য করেন, নিশ্চয়ই তার পেছনে অনেক যুক্তিগ্রাহ্য বিষয় আছে। যে কেউই যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আমরা যদি একদম সাদা চোখে দেখি যে পরস্পরকে নস্যাৎ করবার যে একটি রাজনীতি আমরা দেখে অভ্যস্ত, বিশেষত গত ২০ বছর যদি ধরেন, বিশেষ আওয়ামী লীগের ১৭ বছরের শেষ ১২ বছরে তো বিরোধী পক্ষকে দাঁড়াতেই দেওয়া হয়নি। তার বিরোধিতা করলেই তাকে জামায়াত এবং বিএনপি আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা অগ্নি সন্ত্রাস করে, আগুনে তাদেরকে আগুন দেওয়াই হচ্ছে তাদের একমাত্র কাজ। এবং সেই হিসেবে আমরা দেখেছি যে ৩টি নির্বাচন হয়েছে বিরোধীদের ছাড়া, ১৪, ১৮ এবং ২৪। একটা আমিডামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, একা একা নির্বাচন। তো সব কিছুর পর যখন এইটার যে তীব্র একটা অভিঘাত মানুষের মধ্যে নেমে আসে, সেটাই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান। গণতন্ত্র এবং জবাবদিহিতার যে মানুষের আকাঙ্ক্ষা, তার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান। আপনি যেটা বললেন যে রক্তাক্ত জুলাই মাস এখন চলছে। এখন সমস্যাটা হচ্ছে কি, ধরেন যে কোনো প্রবাহের পক্ষে কথা বললে ঠিক আছে, আপনি হচ্ছেন আমার দলের লোক এবং আপনি খুবই ভালো কথা বলছেন, কিন্তু আপনি যদি কোনো একটা বিষয়ে বিপরীত ধরনের কথা বলেন, তখনই আপনাকে আখ্যা দেওয়া হবে আপনি তমুকের দোসর, তমুকের দালাল। তখন যেমন বিএনপি জামাতের পক্ষে বলা হলে তখন বলা হয়েছে বিএনপি জামাতের দালাল। এখন যদি বলা হয় যে আপনি নিজেই একটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে ধ্বংস হয়ে গেছে, আপনি তো রায়ই দিয়ে দিচ্ছেন, তাহলে কি আর বিচারের অবসরটা থাকছে? বরং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি বলতেন একটা বিচার হচ্ছে, বিচারটা যদি সুষ্ঠুভাবে হয়, বিচারে যা বেরিয়ে আসবে সেখান থেকে নিশ্চয়ই আদালত একটি রায় দিবেন, তাহলে তো আর আদালতের উপরে কোনো সেই অর্থে একটি চাপ তৈরি হয় না। ১ নাম্বার। ২ নাম্বার, যখন বলা হচ্ছে দিল্লিতে রাজনীতি বন্ধ শেষ হয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের, তাহলে তিনি যখন শিলং ছিলেন তখন কি বিএনপির রাজনীতি শিলংয়ে শেষ হয়ে গিয়েছিল? অথবা যে বিএনপির প্রধান তারেক রহমান যে ১৭ বছর লন্ডনে ছিলেন, তখন কি লন্ডনে বিএনপি রাজনীতি শেষ হয়ে গিয়েছিল? হয়নি তো। তার মানে এগুলো রাজনৈতিক বক্তব্য।
কখনোই কোনো রাজনীতি গিয়ে আরেকটা দেশের কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় না। ভারতের কাছে যে রাজনীতির বিক্রির গল্প, আমরা তো বহুদিন ধরে দেশ বিক্রির গল্প আমরা শুনেছি। আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী পালন হলো জাতীয় সংসদে, এই ঘটনাটা যদি ভারতের ক্ষেত্রে হতো এবং আওয়ামী লীগ যদি করতো, কি দাঁড়াতো? এমনিতেই তো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দেয়। আর জামাত ইসলামী তখন ওখানে গিয়ে বক্তব্য রাখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের খুব ভালো বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশের ভালো বন্ধু, সেই বন্ধুত্বের নজির তো আমরা বিভিন্ন সময় দেখেছি। আবার এমন কিছু কিছু ঘটনাও আমরা জানি যেগুলো আসলে ঠিক বন্ধুত্বের নজির দেয় না। সেটা সবার ক্ষেত্রেই, কেউ কখনো তো 100% বন্ধুত্ব হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আপনি যাকে বিরোধিতা করবেন তার জন্য আপনি একরকম কথা বলবেন, আবার আপনি যার পক্ষ অবলম্বন করবেন তার জন্য আরেক রকম কথা বলবেন। যারা আমজনতা অথবা পার্টিজান, তারা এরকম কথা বলতে পারেন। এখন আপনি দেখবেন প্রায়শই একটি ব্যাপার ঘটে যাচ্ছে যে আপনার কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে কাউকে কাউকে। একজন অভিনেত্রী, পরিচালক, তিনি জুলাইকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো তোলপাড় হয়ে গেছে। তো এই যে বাজে মন্তব্য বা অশালীন গালি কি ইনি প্রথম দিয়েছিলেন? অর্থাৎ দুই পক্ষ থেকেই তো দেওয়া হচ্ছে। এই যে রাজনীতিতে একটা চির বিভাজিত একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমাদের গত 20 বছরের সংস্কৃতির ধারাবাহিকতা ছাড়া আর কি? তখন আপনি বিএনপি জামাতকে সমাজচ্যুত করবেন যে তারা থাকতে পারবে না সমাজে, এখন আপনি আওয়ামী লীগকে সমাজচ্যুত করবেন তারা থাকতে পারবে না সমাজে। তাতে লাভ কি? তখন লাভ হয়েছিল আওয়ামী লীগ এবং তাদের আমরাও মামুদের। এখন লাভ কি? এখন লাভ হচ্ছে বিএনপি ও আমরাও মামুদের। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আপনি একটা সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, তিনি শিলংয়ে ছিলেন, তারেক রহমান লন্ডনে ছিলেন, তারা কি গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছিলেন? তাহলে নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এবং গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়াটা নিয়েও তো নানান রকম মানে অনেক কথাবার্তা আছে, সেগুলোর জন্যই তো আইন কানুন। আমরা এখানে বসে সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না যে অমুক এটা করেছেন, তমুক এটা করেছেন এবং এই জন্য তিনি লন্ডনে গিয়ে বা দিল্লিতে গিয়ে তার এমনও তো শুনছি যে শেখ হাসিনা নাকি জীবিতই নাই। এগুলো সব এআই এর কণ্ঠস্বর, এগুলোও বলা হচ্ছে। অর্থাৎ আপনাকে তো বাস্তবতায় দাঁড়াতে হবে। তখন যেই ঘটনাটা ছিল 1/11-এর সময় তারেক রহমান সাহেবকে যে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার সময় যেই কাগজে লেখানো হয়েছিল মুচলেখা, আপনার নিশ্চয়ই এই মুচলেখাটিকে আপনি বলবেন না যে খুব শতপ্রণোদিত হয়ে দেওয়া হয়েছিল, ওটাও তো জোর করে দেওয়া হয়েছিল। তাহলে জোর করে আর কখন কি করা হয়েছিল আমরা তো জানি না। তখন তারেক রহমানের সাহেবের এই ঘটনাটা কি 17 বছরে বলা গিয়েছিল? তখন বললে কি এই অনুষ্ঠান আপনি প্রচার করতে পারতেন? তাহলে এখনো তো অনেক কিছু হয়তো বলা যাবে না, যা যখন সেই সব বললে হয়তো অনুষ্ঠানই প্রচার করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার কাছে একটু জানতে চাই, সালাউদ্দিন আহমেদ তিনি আরও অভিযোগ করেছেন জঙ্গিবাদের মধ্য দিয়ে শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনার বিশ্লেষণ কি? আসলে জঙ্গিবাদের তকমা দিচ্ছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে জঙ্গিবাদের মধ্য দিয়ে এই সরকার, মানে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই এই কথাগুলো বলছেন, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উল্লেখ করেছেন বক্তব্যে। আপনার কি মনে হয়, আসলে জুলাই অভ্যুত্থান কি আসলে জঙ্গিবাদের ছিল, বিষয়টা ছিল, নাকি আসলে একটা নতুন করে একটা বয়ান তৈরির চেষ্টা, কোনটা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুনছেন এবং দেখছেন দর্শক শ্রোতা। আসলে আলোচনাটা আমরা যখনই শুরু করি না কেন, আমার সহালোচক মাহবুব ভাই, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনার মানে এক ধরনের নেগেটিভ, কিন্তু এটা সত্যি কথা, আমি ব্লেম দিচ্ছি না, যে এক ধরনের নেগেটিভ কিন্তু কেউ কেউ তৈরি করছে যে শেখ হাসিনা পালিয়ে যায়নি বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এক ধরনের জঙ্গি তৎপরতা ছিল। সেটা তো আওয়ামী লীগই না, এর বাইরেও কিন্তু আছে। এই গত আওয়ামী লীগ শাসন আমলে এই জিনিসটাই কিন্তু হয়েছিল। উনি কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছেন যে বিএনপি যখন 2014 সালের একতরফা ইলেকশনের আগে লাগাতার অবরোধ এবং হরতাল দিল, তখন আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমাদের সহকর্মীদের মধ্যে অনেকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আগুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে, আগুন সন্ত্রাস চলবে না, এবং সেটা ওরা দাঁড়িয়েছিল কোথায় জানেন? গুলশানের বিএনপির কার্যালয়ের সামনে। এইভাবে একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা আপনার বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে অগ্নি সন্ত্রাস নাম দিয়ে সেই আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডকে আসলে, যেটা জুলাই অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেটা যেটা আমরা দেখেছি, এটা আওয়ামী লীগের অনেকে আসলে বিশ্বাস করতে চাচ্ছে না।
এবং এই যে বক্তব্যটি সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, ওনার পুরো বক্তব্যটা শুনলে বলবেন মাহবুব ভাই যেটি বললো যে বিচারহীনতার কথা বলেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। উনি স্পষ্ট করেই বলেছেন যে আইসিটি অ্যাক্টে আপনার একটা সংশোধনী আনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মানে ইউনুস গভর্নমেন্টের সময়। সেই সংশোধনীতে পলিটিক্যাল পার্টিকে বিচার করার যে ধারা সেটি সংযুক্ত করা হয়েছে। তো সেই অনুযায়ী যদি বিচার বিশ্লেষণে দেখা যায়, আদালতের বিচারে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন আছে তারা তৎকালীন সময়ে বিভিন্ন রিপোর্টে, পরবর্তীতে জাতিসংঘের রিপোর্টে যে সহস্রাধিক মানুষ মারা গিয়েছে, অনেক শিশু মারা গিয়েছে, তাদের এই কার্যক্রম, এই হত্যাযজ্ঞের যদি আওয়ামী লীগ পার্টি হিসাবে বা আওয়ামী লীগের এলাই যারা ছিল, সহযোগী সংগঠন ছিল, তাদের যদি কোনো ভূমিকা থাকে, আদালতে যদি প্রমাণ হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে অপশন, যে সুযোগ, সেটা আইসিটি অ্যাক্টে আছে। সালাউদ্দিন আহমেদ এইটি বলেছেন, উনি বলেননি যে আওয়ামী লীগকে বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগের যে এখন যে একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে, বলছে যে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতেই পারবে না। ডেফিনেটলি এটা তো বলবেই, উনি তো আওয়ামী লীগের পক্ষে বলবে না। শেখ হাসিনাও তো বলেছেন, তারেক রহমানকে বলেছে আই বেটা তোর কত সাহস বাংলাদেশে আমরা দেখে নেব। তারেক রহমান তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তো পলিটিক্স করতে গেলে সেটা তো বলেছে। এখন আপনি সব কিছুকে মিলিয়ে ফেললে তো হবে না। আওয়ামী লীগের দুইটা কিন্তু পার্ট, সেটা হলো 1971 পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরে আওয়ামী লীগের যে শাসনামল শুরু হলো, আপনি 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনী, তাদের অত্যাচার, তারপরে আপনার 75-এ বাকশাল গঠন করা, মত প্রকাশের স্বাধীনতা আপনার বন্ধ করা বাকশাল করে, তারপরে 96-এ এসে আওয়ামী লীগ কিন্তু এক প্রকার ক্ষমা চেয়েছে, শেখ হাসিনা টেলিভিশনে ইলেকশনের আগে কান্না করেছে। তারপরে মানুষ 21 বছর পরে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বিশ্বাস করে। তারপরের বাকি ইতিহাসটুকু আমরা সবাই জানি এবং কি কি হয়েছে। আজকে তো জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেটি তো একদিনে হয়নি, সেটি পুলিশ বাহিনী, র্যাব বাহিনী ধারাবাহিকভাবে করতে 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 তারা ওই পর্যায়ে গিয়েছে। আপনার নিশ্চয় মনে আছে টেকনাফের একরামুল হক, তাকে ধরে নিয়ে গেল, তার বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলছি। তার বউ তাকে ফোন দিল, তুমি কোথায় আছো? বললে যে আমাকে অফিসার ডেকেছে, আমি ওখানে গিয়েছি। তারপর তার মেয়ে ফোনে আছে, বাবা কোথায় আছো? আমাকে অফিসে নিয়ে যাচ্ছে, আমি একটু পরে কথা বলছি। সে মেয়ে ফোনে থাকা অবস্থায় তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটার অডিও কিন্তু পরবর্তীতে বের হয়েছে। আমাদের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই যে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো তো আওয়ামী লীগের পার্টি হিসেবে তাদের মদদে হয়েছে। এবং জুলাই হত্যাকাণ্ড পুরোটাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকলে মিলে এবং রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনার নির্দেশে কিন্তু হয়েছে, সেগুলোর অডিও আছে। এখন এগুলো তো হলো এভিডেন্স। এখন সালাউদ্দিন আহমেদের সমস্যা হয়ে গেছে কি জানেন, এখন তো ওই যে বিশ্বকাপ ফুটবল চলছে, আজকে ব্রাজিলের খেলা আপনি নিশ্চয়ই জানেন, যদি নেইমার নামে তাহলে 4 থেকে 5 জন প্লেয়ার নেইমারের পিছনে থাকবে। তো সালাউদ্দিন আহমেদ বিএনপির একদিকে অ্যাসেট আর একদিকে একটা ঝুঁকি। কারণ সালাউদ্দিন আহমেদ যে যুক্তি নিয়ে কথা বলে, সাবলীল ভঙ্গিতে কথা বলে, কিছু বললেই সবাই এটাকে হেডলাইন করে এবং টকশোর হেডলাইন করে। এটাই সমস্যা হয়ে গেছে। হয়তোবা সালাউদ্দিন আহমেদ ছাড়া অন্য কেউ বললে জিনিসটা নিয়ে তো আলোচনা হতো না। কিন্তু ওখানে উনি বিচার বহির্ভূতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেনি, শুধু বলেছে এখনো তারা যে স্পর্ধা দেখাচ্ছে, এতগুলো হত্যাকাণ্ড হলো, একবারের জন্যও বলিনি উই আর সরি টু দ্য নেশনস। আমাদের বাচ্চাগুলো মারা গেল, আমাদের শিক্ষার্থীরা মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কিছু সমর্থকও মারা গিয়েছে। এটা নিয়ে একবারও কিন্তু তারা বলেনি যে আমরা দুঃখিত, আমাদের ভুল হয়েছে। তারা তো বলছে এই জিনিসটাকে মেটিকুলাস ডিজাইন। আপনাদের বিএনপি যদি বলে, বিএনপির একজন নেত্রীও তো বলে ফেলেছেন যে এটা একটা ডিজাইন ছিল। ওই প্রসঙ্গে মেটিকুলাস ডিজাইন, এখন এটা তো আপনার তৎকালীন যে সরকার প্রধান, ইন্টারিম সরকার প্রধান, উনি খুব সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রামে একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আপনার মেটিকুলাস আন্দোলন করতে গেলে তো এক ধরনের পরিকল্পনা থাকবে। সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটাও বলেছেন যে আমি আজকে একটা কথা বলছি যে আমি এবং তারেক রহমান যদি আপনার নির্বাসনে না থেকে বাংলাদেশে থাকতাম তাহলে কিন্তু আন্দোলন সফল হতো না। কারণ ওরা একটার পর একটা আন্দোলন, মনে আছে নিরাপদ সড়ক আন্দোলন, তখন বললো যে বিএনপি তাদেরকে ব্যাগ দিচ্ছে। আপনার শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের উপর যে বর্বরিচিত হামলা হলো রাতের বেলা, কতজন মানুষ মারা গিয়েছে সেটা আমরা এখনো জানি না, সেটাকেও কিন্তু বলেছে যে বিএনপি ব্যাকআপ দিয়েছে।
তারা দেশে থাকলে খুব রাইটলি বলেছে, তাহলে আন্দোলনটাকে খুব সহজেই ভিন্ন খাতে প্রভাবিত করার একটা সুযোগ থাকতো। আপনাকে একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে তারা ক্ষমা চেয়ে 21 বছর পর ক্ষমতা এসেছে, এখন যদি আওয়ামী লীগ এসে ক্ষমা চায় তাহলে তো রাজনীতি করার সুযোগ থাকে নাকি? না, এখন ধরেন এটা তো হলো ভোটে যদি আসে, এখন তাদের যে বিচার প্রক্রিয়া চলছে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে, কারো কারো বিরুদ্ধে রায় হয়েছে, তাদের সহযোগী হাসানুল হকিনুর বিরুদ্ধে রায় হয়েছে, যদিও রায় নিয়ে জনমনে অসন্তোষ আছে। যদি ভোটে আসে, ভোটে আসুক বা না আসুক, আওয়ামী লীগ যদি নিজেকে রাজনৈতিক দল মনে করে, তাহলে রাজনৈতিকভাবে তাদের পরাজয় হয়েছে, এটা বাংলাদেশের নাগরিক কেউ অস্বীকার করবে বলে আমি মনে করি না। রাজনৈতিক পরাজয় যদি হয়ে থাকে এবং তাদের যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো কিন্তু অনেক বক্তব্য ইউটিউবে আসছে, তারা কিন্তু একবারের জন্য বলেনি যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। ধন্যবাদ। মাহবাজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন একই অনুষ্ঠানে, দোষ স্বীকারের ইতিহাস আওয়ামী লীগের নেই। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাদের কোনো অনুশোচনা নেই, বরং তারা এখন বিদেশে বসে এখন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটির নেতারা। আসলে ষড়যন্ত্র করে বিদেশে বসে ষড়যন্ত্র কতটা সফল হবে আওয়ামী লীগ? আচ্ছা, এইগুলো তো রাজনৈতিক বক্তব্য। বিদেশে বসেই যদি ষড়যন্ত্র করা যেত তাহলে তো বিদেশ থেকেই গণ অভ্যুত্থান হয়ে যেত, তাহলে তো আর মানুষকে এইভাবে 24-এর গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে তাদের নির্দেশে গণ অভ্যুত্থান হয়েছে বললেন, তো সেটাও তো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, সেটা তাদের দাবি, কিন্তু আমরা তো দেখেছি কিভাবে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে। কেউ কেউ তো দাবি করবেই যে আমরাই করেছি, সেটা এনসিপিও করছে, তারাই সব করেছে, জামাতও করছে যে তাদেরই ছিল, যে যার মতো করে বলছেন। কিন্তু আপনি দেখুন, আপনি যদি একটু নৈর্ব্যক্তিকভাবে দেখুন, ভাই যে বললেন যে রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে আওয়ামী লীগের, এই প্রথমে কি একটি দল আমাদের দেশের মানুষের উপরে গণহত্যা চালালো? জামাতের ভূমিকাটি কি? চালনি বলে সুই তোর পেছনে ফুটো। তো সালাউদ্দিন সাহেব সহ আমাদের কাদের ভাইরা জামায়াত ইসলামের কথা ভুলে যান কেন? পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লো একটি দল, 30 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো, এবং 16ই ডিসেম্বর বাংলাদেশের যে আত্মসমর্পণপত্র পাকিস্তানের সাথে যুদ্ধের, সেখানে লেখা আছে সিভিল আর্ম ফোর্স। এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী, আল বদর, আল রাজাকার। তারা যখন এইভাবে রাজনীতি শুধু করতে পারে না, দেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়, এবং তারা রাজনৈতিকভাবে সেই দলটির কি বিচার হয়েছে? কাজেই এই সব কথা বললে তো হবে না। এবং কয়েকজনের ফাঁসি হওয়া আর রাজনৈতিকভাবে দলের বিচার হওয়া, এখানেও তো কয়েকজনের নিশ্চয়ই বিচার হচ্ছে। শেখ হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে, সেটা কার্যকর করার দায়িত্ব সরকারের, কিংবা এটা নিয়ে যদি আরো তদন্ত হয় এটা সরকার জানাবে। এবং সবচেয়ে বড় কথা, অন্তর্বর্তীকালীন সরকার তো এই বিচারের মধ্যে নানান রকম প্যাচগোছ লাগিয়ে দিয়েছে। আপনি দেখুন, এই যে কয়েকদিন আগের একটি খবর যে 71-এর বিরোধিতার দায় থেকে জামাতকে বাদ দিতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। 3 জুলাইয়ের খবর এটি, একটি পত্রিকায় এসছে খবরটি। কিভাবে এসছে? আপনি এটা তাদের যে মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল ফারুকি আজম, সেটা সকলের অজান্তে এটা পাশ করে ফেলেছিল, কিন্তু মুক্তিযোদ্ধা কাউন্সিলের যারা সদস্য তারা এটা আটকে দিয়েছে যে জামাতকে বাদ দিয়ে আপনারা এটা করতে পারেন না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একেবারে চেষ্টা করেছে জামাতকে সহি করে যেতে। তো সহি করবার দায়িত্ব তো কোনো সরকারের নয়, এমনকি বিএনপিরও দায়িত্ব নয় আওয়ামী লীগের সহি করার। এটা আওয়ামী লীগকেই আইনের যেই সমস্ত বিধিবিধান আছে তাতেই তাদের প্রমাণ করতে হবে, অথবা তাদের শাস্তি পেতে হবে, সেটা রাজনৈতিকভাবে। আপনি আরেকটা জিনিস দেখুন ভাই, কিন্তু রক্ষী বাহিনী থেকে শুরু করে 72-75-এর কথা বললেন, ইত্যাদি অনেকগুলো হত্যাকাণ্ডের কথা বললেন, সবই সত্য কথা। কিন্তু এই যে 72-75 3 বছর সময়, সেই 3 বছরের জন্য কিন্তু একদম একটা ফ্যাসিস্ট বলে শেখ মুজিব সাহেবের 8 বছরের শিশুটি সহ 22 জনকে মেরে ফেলতে হবে। তো এইটা কি কোনো মানবাধিকারের সাথে কোথাও যায়? তার মানে এখানে কোনো একটা আদর্শ আছে, যাতে 8 বছরের শিশুটি সহ তার যা পেয়েছে সামনে সবাইকে মেরে ফেলতে হবে। সেই আদর্শটা কি? এত শক্তিশালী আদর্শটি কাকে বলে? সেই আদর্শটি তো তিনি বাস্তবায়ন করতেও পারেন নাই, প্রয়োগই করতে পারেননি। 75-এর 6ই জুন তা পাশ হয়েছিল বাকশাল নামে, 1.5 মাসের মাথায় তাকে মেরে ফেলা হয়েছে। 1.5 মাসের মধ্যে নিশ্চয়ই তিনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেননি। এই দেশের মানুষই তিনি, এই দেশের প্রধান নেতা তিনি মুক্তিযুদ্ধের, এবং এই দেশের মানুষকে তার মারার তো কোনো দরকারই নাই। যেই জাসদের কথা বলা হয় 30,000 জাসদ, সেই জাসদই তো এখন তার পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বেঁধে রাজনীতি করছে। তারাই তো স্বীকার করে না যে তাদের কর্মীদের মেরেছেন, তাহলে তাদের কর্মীরা মেরলে তারা একসাথে কি করে সব কিছু করছে, রাজনীতি করছে ইত্যাদি। অর্থাৎ এই জায়গায় একটি বয়ান দেওয়া হয়েছে, পাকিস্তানটাকে ভাঙলো কেন,
এই ভাঙাটাই হচ্ছে সবচেয়ে প্রধান দোষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তারপর দেখুন যে এই যে এত মানবাধিকারের কথা বলা হয়, জেল হত্যাকাণ্ড যে 4 জন মারা গেলেন, 4 জাতীয় নেতা, সেটা কি আপনি কোথাও দেখেন, কোথাও আলোচনায় শোনেন? এগুলো কোনো হত্যা নয়। হত্যা নয় হুমায়ুন আজাদের হত্যা, হত্যা নয় 13 জন ব্লগারের হত্যা, কারণ মুক্ত মতের বিরুদ্ধে মারলে এটার কোনো হত্যা নয়। এবং এই যে বিষয়গুলো আপনি যখন কিছু কিছু ব্যাপারে আলাপ করেন, 21শে আগস্টের যে হত্যাকাণ্ড, সেটা কি হত্যা নয়? রাজনৈতিক হত্যা নয়? ছায়ানটে হত্যা নয়? ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠানে উদীচিতে হামলা, নানানভাবে হামলা, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? রাজনৈতিক হত্যাকাণ্ড আমাদের এখানে নিয়মিতভাবে হয়ে গেছে। ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসতে হলে আমাদের নির্মোহ একটি অবস্থানে থাকতে হবে। এখন কেন আওয়ামী লীগের নামটাই অনেকে শুনতে পারেন না? একটি মাত্র কারণ হচ্ছে যে একটি স্টেককে সরাই দিতে হবে সমাজ থেকে। এত বড় একটি স্টেককে সরাই দিতে পারলে আমরা এবং মামুদের একটি গণতন্ত্র তৈরি করা সম্ভব হয়, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ 12 বছর এই দুঃশাসনই করেছিল, আগামী 12 বছর তাই বলে আমরা দুঃশাসন করবো, এটা হতে পারে না। এবং এই জায়গাটিতেই যখন আপনি কথা বলবেন, তখনই আপনাকে বলা হবে আওয়ামী দোসর হয়ে। আমরা তো ভাই আওয়ামী লীগের হয়ে কোনো মিছিলও করতে চাচ্ছি না, কোনো মন্ত্রিত্বও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, শুধু বলছি আপনি বিচারটি করেন। আপনি একদম যেইভাবে বিচার করবেন, আন্তর্জাতিক মান বজায় রেখে আপনার বিচার করুন। আপনি কেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে এই জুলাই হত্যাকাণ্ডকে যুক্ত করলেন? এবং আপনাদেরই উপদেষ্টারা যখন স্নাইপারের কথা বলছেন, সেটাকে আপনারা ধামাচাপা দিতে যাচ্ছেন। আপনাদেরই লোকজন যখন মেটিকুলাস ডিজাইন বলছেন, সেটাকে আপনারা ধামাচাপা দিতে যাচ্ছেন। ধামাচাপা দেবার রাজনীতির তো কোনো সুফল মেলে না, এবং মেলে না বলেই আপনি আজকে দেখুন যে এই যে ঋণ খেলাপির কথা বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে 4,50,000 কোটি টাকার বিশেষ ঋণ নিয়ে জাতির কাঁধে দিয়ে গেছেন। তারা কোন কাজটি করেছেন উন্নয়নের? এই ঋণটি তারা কেন নিলেন? আজকে দেখুন যে জুলাই জাদুঘরের যে উদ্বোধনী নিয়ে কথা হচ্ছে, এই সংস্কৃতি উপদেষ্টা কোথায় আছেন এখন জানি না, কিন্তু ফেসবুকে খুব সরব কালচারাল ফ্যাসিস্টদেরকে উনি খুবই আক্রমণ করছেন। সাংবাদিকদের উপরে তার খুব রাগ। সাংবাদিকরা নাকি আওয়ামী হয়ে এখন আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন। কেউ কাউকে পুনর্বাসন করতে হয় না, সত্য এমনিতেই পুনর্বাসিত হয়। আপনি যখন 110 কোটি টাকা খরচ করছেন জুলাই জাদুঘরে, কোনো রকম স্থাপনা ছাড়া, বিল্ডিং তৈরি হয় নাই, কিচ্ছু হয় নাই, গণভবন তো ছিলই, একটা বিশাল রাজকীয় গণভবন, সেইটাতে আপনি 110 কোটি টাকা কোথায় খরচ করলেন? সেটা কিন্তু টেলিভিশনে অলরেডি রিপোর্ট এসেছে, এবং সেখানে বলা হয়েছে যেই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে সেই সাংবাদিক গিয়ে দেখেছেন ওখানে ব্যাটারি বানানো হয়, ওই সিএনজির ব্যাটারি বানানোর এক কোম্পানিকে কাজ দিয়ে রেখেছেন, এবং তিনি চাকরি দিয়েছেন 70 জনকে। তারা যখন এটা বিজ্ঞপ্তি দিয়েছেন পত্রিকায়, তার 2 দিন আগে চাকরি দিয়েছেন, চাকরি দেওয়ার পরে বিজ্ঞপ্তি দিয়েছেন, এবং তার লোকজনদেরকেই বসিয়ে রেখেছেন, এখনো তাদের চাকরি আছে জাদুঘরে, এবং তারা মিলেই এই সমস্ত লুটপাট করেছেন। এবং তারা সারাদিন বলছেন যে কালচারাল ফ্যাসিস্টদেরকে রুখতে হবে, কারণ এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলে। সেগুলোর বিচারও হবে, সেরকম কথা বলা হচ্ছে। সেই বিচার হতে হতে রোজ কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে, কারণ শ্বেতপত্রের কথাটা বিএনপির এতদিনে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন 4.5 মাস পরে। কেন আওয়ামী লীগ যাওয়ার পর তো অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক বিষয়ে শ্বেতপত্র তৈরি করলো। এখানে যখন এই সমস্ত লুটপাটের কথা উঠছে, অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রটা তৈরি করতে অসুবিধা কি? যে 1500 বা 2000 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে এত আপত্তি সকলের, অবশ্যই আপত্তিকর। 700 শিশু যে মারা গেল হামে, সেটা আপত্তিকর নয়? এবং সেইটা নিয়ে কোনো কথা হয়? সেটা নিয়ে কি কোনো দেওয়াল লিখন করা হয়? সেটা নিয়ে বলা হয় যে আপনি কাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন? তিনি যেভাবে আমাদের শিশুদের মেরে চলে গেলেন। আপনারা কারা? আপনারা যারা উপদেষ্টা হয়েছিলেন, না জানেন হামের চিকিৎসা, না জানেন গণতন্ত্র, না জানেন বাক স্বাধীনতা, না জানেন উন্নয়ন। আপনারা তো খালি জানেন লুটপাট। আপনারা তো খালি জানেন কিভাবে নিজেদের তহবিল পরিপূর্ণ করতে হয়, নিজেদের ঋণ কিভাবে মাফ করতে হয়, নিজেদের কর কিভাবে মাফ করতে হবে, কিভাবে বিশ্ববিদ্যালয় মাফ করতে হবে। আপনি চিন্তা করুন, জুলাই সনদ নামে একটা এমন সংস্কার কর্মসূচি তারা নিয়েছে যাতে বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় দলের হাত পায়ে শেকল বেঁধে দেওয়া যায়। বিএনপি যদি আজকে 2/3 ভোট না পেত, আপনি নেই এখানে একটা উচ্চ কক্ষ তৈরি করে এক সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় বসে থাকত। যেতে ডক্টর আব্দুল কাদের কাছে। ডক্টর আব্দুল কাদের, পুরো আলোচনা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বক্তব্য নিয়ে তিনি জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন 71-এর চেতনা বিক্রি করা দলটির নেতারা আজকে দিল্লি গিয়ে বসে আছেন। আওয়ামী লীগের এই পতন কি আসলে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করার জন্য, বা এই পতন হয়েছে বলে মনে হয়? ধন্যবাদ। চেতনাটাতে আসতেছি একটু। মাহবুব ভাইয়ের কথা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছে।
প্রথমে উনি একটু আমাকে মনে হয় ভুল বুঝেছে যে জামাত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলিনি। প্রসঙ্গটা ওইটা ছিল না, এই জন্য আসেনি। বাট আগের আমি টক শোতে বলেছি ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের যে গণহত্যার যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এটা আসলে অমার্জনীয় অপরাধ এবং আমি এটা প্রচণ্ড ঘৃণা করি। এবং আমি মনে করি যে তৎকালীন জামাতের পার্টি হিসাবে তাদেরও এই সেম একটি বিচার করা উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু সংসদে বহুবার এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, এবং এই যে যেটা বললো যে ৭৫-এর আপনার ১৫ই আগস্টের যে হত্যাকাণ্ড, একটি শিশু মানে রাসেলের কথা মিন করেছেন যে শিশু সহ মেরে ফেলা, এটারও কিন্তু আমি ঘৃণা জানাই। ২১শে আগস্টের হত্যাকাণ্ডেরও ঘৃণা জানাই। এবং এই যে শিশুকে মেরে ফেললো আপনার, সেটা কিন্তু আওয়ামী লীগের লোকজনই করেছে। হ্যাঁ, তখন তো বিএনপির জন্ম হয়নি। প্রসঙ্গটা যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আসছেন, এই জন্য বলছি। এখন এটা যেরকম এক ধরনের অপরাধ, আবার এই যে জুলাই অভ্যুত্থানেও কিন্তু প্রচুর শিশু হত্যা করা হয়েছে। আপনার এখন যে চেতনার প্রসঙ্গটাতে আসার আগেই শুধু বলছি যে উদীচী হামলা, ছায়ানট হামলা, হুমায়ুন আজাদ, ব্লগার, সকল হত্যাকাণ্ডেরই আমাদের নিন্দা জানাইতে হবে। কিন্তু এই যে এতগুলো প্রসঙ্গ নিয়ে আসছে, আপনি দেখবেন যে জামাত ইসলাম একটা কাজ করে ৫ আগস্টের পরপরই তারা শুরু করেছে যে ৭১-এর আগে ৪৭-কে স্বীকার করতে হবে, ৪৭-এর আগে অমুক আজাদি স্বীকার করতে হবে, তারপরে ৪৭-এর পরে মানে ৭১-এ আসতে চায় না। এটা কারণটা কি জানেন? ধরেন আপনার চায়ে প্রচণ্ড চিনি হয়ে গেছে, খুব মিষ্টি, তাহলে আপনি এটা কী করবেন? ওখানে আরও লিকার দিবেন যে মিষ্টিটা কমানোর জন্য। মানে অনেকগুলা প্রসঙ্গ আসলে ১৯৭১ সালে তারা যা করেছে সেটা মানুষ একটু ভুলে যাবে। একইভাবে এখন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতে চায় তাদের কিন্তু অনেকগুলা প্রসঙ্গ আসলে আপনি দেখবেন খুব কৌশলে জুলাইয়ে যে গণহত্যাটা হয়েছে সেটাকে এড়িয়ে যাওয়া যায়। আপনি অনেকগুলা প্রসঙ্গ নিয়ে আসলেন লেজিটিমেট করার জন্য। আমি শুধু ওনার কথা বলছি না, মানে অনেকেই মানে এই জিনিসটা করছে আর কি, যারা একটু সফট মাইন্ডেড, ধরেন ভিন্ন প্রফেশনের, যাদের কথা একেবারে সরাসরি। এখন তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সবাই যার যার মতো করে বলছে, কিন্তু জুলাইকে হাইলাইট করতে চায় না। আর যে চেতনার ব্যবসার কথা বলেছে, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে যতগুলো অভিযোগ মাহবুব ভাই বলেছে, সবগুলোর সাথে আমি একমত। এতগুলো শিশু হত্যা হয়েছে হামের, সেটা টিকা না দেওয়ার কারণে, নির্দিষ্ট ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করার কারণে, এবং আমি বলবো এক ধরনের আপনার অর্থনৈতিক অনিয়ম ওখানে তাদের করার অভিপ্রায় ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে, এবং এটার জন্য ইন্টারিম সরকারকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এখন এবার দেখুন চেতনা, ৭১ সালের মুক্তিযুদ্ধটাকে আপনি দেখেন, এই স্বাধীনতা যুদ্ধ যেমন সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ওনারা কিন্তু নেতৃত্ব দিয়েছে, জেল খেটেছেন, তারপরে নেশন গড়ার জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন। ওনাদেরকে কিন্তু ওই জাতি সবাই মিলে তাকে কিন্তু সবার মনে করে। হ্যাঁ, ওখানে কিন্তু ডিভিশন নাই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে, আপনার শেখ মুজিবুর রহমানের যে আপনার নেতৃত্ব এই ৭১ সালে, এইটাকে তারা তাদের নিজস্ব সম্পত্তি বানাতে চেয়েছে এবং এমনভাবে চেতনাটা বিক্রি করেছে। আপনি দেখেন, যদি অসমাপ্ত আত্মজীবনী আপনি পড়েন, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, মাওলানা ভাসানী মনে ওনাকে ১ টাকা না ২ টাকা দিয়ে কোথাও পাঠিয়েছিল, উনি এসে ওখান থেকে আবার ৫০ পয়সা ফেরত দিয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেন, তাদের ঘড়ির দাম কত ছিল, তাদের স্যুটের দাম কত ছিল, তাদের গেটআপের দাম কত ছিল, তাদের কত বিলাসবহুল জীবনযাপন ছিল। তারা কিন্তু ওই আদর্শকে তারা ধারণ করেনি, না করে তারা টেন্ডারবাজি করেছে। ৯,৩৬,০০০ কোটি টাকার বাজেট বাংলাদেশে ঘোষণা হয়েছে, তার চেয়ে ৩ গুণ টাকা পাচার করেছে আওয়ামী লীগ এই গত ১৬-১৭ বছরে। এই যে লুটপাট, এগুলো সবই করেছে চেতনার নামে। আপনি ওখানে একটা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য নিয়োগ দিলেন, উনি গিয়ে প্রথম যে কাজটি করলেন, ওখানে আপনার একটা মুরাল বানালেন। ওখানে একটা মানে স্বাধীনতার আপনার একটা প্রকল্পে, যে কোনো একটা প্রতিষ্ঠান কারো নামে দিলেই হলো, শেখ পরিবারের নামে দিলেই হলো, তাহলে তার সেই প্রকল্পটা পাশ হয়ে যেত। এইভাবে তারা চেতনাটা বিক্রি করেছে। ওইটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য রাজনৈতিক, এবং আমি ওনার বক্তব্য খুব ফলো করি, কিছু কিছু ক্ষেত্রে দার্শনিকও। সেটা উনি আসলে আপনার বিএনপির লোকদেরকেও কিন্তু বুঝিয়েছে। আপনার খেয়াল থাকবে, ওখানে 2টা সংগঠনের নামে কিন্তু হয়েছে, বিএনপির নামেও বুঝিয়েছে, এবং যারা জুলাইকে তাদের নিজস্ব সম্পত্তি বানাতে চাচ্ছে, কথায় কথায় জুলাই বিপ্লব করছে, ভাই যেটা বললেন যে দূষর আখ্যায়িত দিচ্ছে, তাদের প্রতি একটা মেসেজ দিয়েছে যে এই চেতনা বিক্রি করতে করতে মানুষকে এত বেশি বিরক্ত করেছে। স্কুলের পাঠ্য বই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই, আপনি জানেন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে
মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোর্স বাধ্যতামূলক করে দিয়েছিল। আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, আপনি ফার্মেসিতে পড়েন, আপনার মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোর্স পড়তে হবে। এবং ওইটা আওয়ামী সমর্থিত কয়েকজন শিক্ষকের কিছু বই ছিল, সেই বইটা ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে কিনতে বাধ্য করার জন্য এই কাজটা করেছিল। এইভাবেই কিন্তু এই চেতনা করতে করতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, যারা স্বাধীনতাকে শ্রদ্ধা করতো। আজকে জামাত ইসলাম সংসদে এতগুলো আসন পেয়ে তারা প্রধান বিরোধী দল হিসেবে আপনার রাজনীতি করছে। এই বাংলাদেশ কিন্তু হওয়ার কথা ছিল না। এটা পুরোটাই আওয়ামী লীগের এই চেতনা ব্যবসার কারণে হয়েছে। সালাউদ্দিন আহমেদ শুধুমাত্র এই সতর্ক বার্তাটা দিতে চেয়েছে যে জুলাই আমরা করছি, এটাকে একজন দুইজন তারা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে এবং এটা কিন্তু একই পরিণতির দিকে নিয়ে যেতে পারে, সেই সতর্ক বার্তাটা দিয়েছে। যেতে চাই মাহবুবের কাছে। মাহবুব, আপনি বলেছিলেন এই বিচার, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারটা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সে প্রশ্নটা করেছেন, কিন্তু আজকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন মানবতা অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে আদালতে আইনি প্রক্রিয়া দলটিকে নিষিদ্ধ করা হতে পারে। তিনি বলেছেন, তিনি বলেন 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড একাধিক সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখিও করা হবে। তিনি বলেছেন আবার আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করেছিল, আর এই দুটি আইনেই এই ধরনের অপরাধের বিচারের ব্যবস্থা রয়েছে। এবং তিনি বলেছেন 2024 সালের 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা ব্যবহার করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, সেই আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। যে সেই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু জামাতকে নিয়ে কোনো কথা বলা যাবে না, এই আর কি। তাতে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে তৎকালীন সরকার যে এরকম মনোভাব দেখাতো, বর্তমানে শেখ হাসিনার সম্পর্কে বর্তমান সরকার হয়তো সেই রকমই মনোভাব দেখাচ্ছে। কাজে আইন তো তখনও ছিল। এতিমের 2 কোটি না 1 কোটি টাকা নাম দিয়ে কী অবস্থাটা করা হলো। তো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক যে প্রতিহিংসাটা সেটা যাতে ব্যবহার না হয়, আমরা তো আর বলতে পারি না যে ব্যবহার হচ্ছে, আমরা প্রত্যাশাই কেবল করতে পারি যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউই না হন, সেটা যে কেউ, বড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। আরেকটি কথা আপনি দেখুন যে 71-এর চেতনা, যে প্রশ্নটি আপনি করলেন, বিক্রি করার, আসলে চেতনা বিক্রি করলে তো সকলেরই বিক্রি করা উচিত, এটা তো খারাপ কিছু না। চেতনা ব্যবসার কথা বলা হয়, আচ্ছা ভালো একটা জিনিসের ব্যবসা করলে অসুবিধা কোথায়? এত কারো করে এত রাগ হয় কেন? ভালো জিনিস করতে গিয়ে তো ওনাকে পালিয়ে চলে যেত। এইটা নিয়ে তো আসলে আমরা বিচার করতে পারি না কে পালিয়ে গেল, এটা দায়িত্ব আমি নিতে পারি না, আমি তো পালিয়ে যাইনি। কাজে এটা যারা গিয়েছে তারা উত্তর দিবে, কিন্তু আমাদের কথা হচ্ছে দেশটা তো চেতনা নিয়ে ব্যবসা করেন। অবশ্যই করি, কারণ আমি 71-এর চেতনা বলতে কি বুঝি সেটা বলছি। সেই জায়গাটাতেই তো মানুষের রাগ। 71-এর চেতনার ব্যবসা আমি করি। 71-এর চেতনা মানে মুক্তিযুদ্ধ জাত যে সংবিধান, তার 4টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেইটা যারা বিশ্বাস করে না তারাই তাদের রাগটা ওইখানে, যে আমরা কেন ধর্মনিরপেক্ষ হব? আমরা তো এখানে 92%। আমরা ভারতীয় হিন্দুত্ববাদ ওদিকে আছে, ওদিকে পাকিস্তানের মুসলমানিত্ব আছে, আমাদেরকেও কেন একটি বিশেষ ধর্মের হতে হবে? এটাই তো আমরা বুঝলাম না। এবং সেই জায়গার থেকেই যেহেতু সরতে হবে, সেটা আপনার গণতন্ত্র 72-এর যে সংবিধানকে বারবার বলা হয় ভারতীয় দাসে, ওখানে কোথায় ভারতীয় অঙ্গরাজ্যের কথা লেখা আছে? বঙ্গবন্ধুকে যদি ভারতীয় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করতে হতো বাংলাদেশকে, তাহলে তো জীবনের অধিকাংশ সময় জেলে থেকে, আর ভাই যেই বইয়ের কথা বললেন সেখানে পরিষ্কার লেখা আছে তাদের আন্দোলনের কথা, অত সারা জীবন আন্দোলন করতে হতো না, এটা সরাসরি অঙ্গরাজ্য হলে হতো, খুব সহজ সমাধান ছিল। তাহলে এত রক্তক্ষয়ী আন্দোলন কেন? এবং সপরিবারে সেই শিশুটি সহ 22 জনের মৃত্যুবরণ কেন? ভাই বললেন এটা তো তার আওয়ামী লীগের লোকেরাই মেরেছে, এই ফারুক, ডালিম এবং এই সেনাবাহিনীর সব সদস্য আওয়ামী লীগের লোকেরা, এবং এই সমস্ত সেনাবাহিনীর যে উচ্চাভিলাষ, এই সবই আওয়ামী লীগের লোকেরা। আবার রক্ষী বাহিনীর অত্যাচারের জন্য নাকি মেরেছে। কাজে আপনি দেখুন একই মৃত্যুর ব্যাপারে কত রকম বয়ান তাদের, একবার বলে দুঃশাসন, একবার বলে ফ্যাসিস্ট, একবার বলে আওয়ামী লীগের লোকেদের ষড়যন্ত্র। আসল কথাটা হচ্ছে পাকিস্তানটা ভাঙলো কেন? না ভাঙলেই তো আমরা পেয়ারের পাকিস্তান, পাক সাত জমিন সাত বাদ গাইতে পারতাম। ওই মূল রাগটা থেকেই, এবং সেই যে আপনার 72-73 সালে তাদেরকে মাফ করে দেওয়াটা এই জামাত শিবিরকে, সেটাই হয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষের কাল। এবং তারপরে যেটা হয়েছে আপনি দেখুন,
96 থেকে 2001 পর্যন্ত অথবা বিএনপির দুই শাসন আপনি দেখুন যে বিএনপির সময়, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে। ওখানে অনুপঙ্খভাবে বঙ্গবন্ধু সহ সকলের বর্ণনা কিন্তু আছে। ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া কখনোই, এমনকি তারেক রহমান সাহেব পর্যন্ত বঙ্গবন্ধু সম্পর্কে দেখবেন কোনো রকম আপত্তিকর শব্দ ব্যবহার করেন না। বরং জিয়াউর রহমান সাহেবের একটি নিজের লেখা প্রবন্ধ আছে, একটি জাতির জন্ম, যেটা 1972 সালে 16 ডিসেম্বর দৈনিক বাংলায় প্রথম প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুসারী বলে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের সেনা সদস্যরা ভারতের অনুচর এবং দালাল বলতো। এই ভারতের অনুচর দালাল এখনো আমাদেরকে বলা হয়, কারণ আমরা সেই মুক্তিযুদ্ধটাকে ওন করি এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের এখানে আওয়ামী লীগ নষ্ট করেছে এই আপনার 2013 সাল থেকে 2026 সাল পর্যন্ত। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় নাই যে আপনি রাতের বেলা ভোট করবেন। মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন। সেই জায়গায় আপনি ভোটই শুধু করেননি, তিনি কৌমি জননী হয়েছিলেন, তিনি সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়েছিলেন এবং তিনি বিরোধী কোনো মতকে জায়গা দেননি। সেই জন্যই 24-এর গণ অভ্যুত্থান এটা এই মানুষ রায় দিয়েছে। সেখানে মুক্তিযুদ্ধকে কেন ভিলেন বানানো হয়? মুক্তিযুদ্ধকে ভিলেন বানায় কিন্তু সাম্প্রদায়িক শক্তি। তারা এটার সম্পর্কে এত বাজে বাজে কথা বলে, এমন কিছু কথা বলে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্ত বাংলাদেশের হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। সকল দল মত নির্বিশেষে এখানে একসঙ্গে আমাদের থাকবার কথা। ভাইয়ের সঙ্গে আমার বিরোধ হতে পারে, একটা ফৌজদারি মামলা উনি আমার বিরুদ্ধে দিতে পারে, আমি দিতে পারি, সেটার জন্য একটা কেস হতে পারে, বিচার হতে পারে, কিন্তু আমি বলতে পারি না যে আপনাকে পিতার সম্পত্তি থেকে আমি বঞ্চিত করলাম। এই পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা আওয়ামী লীগও করেছে বিএনপিকে। এখন বিএনপি দেখছে যে এখন তো একটা সুবিধাজনক সময় এসছে, আমরা মিলে যদি থাকি। জামাত তো এখন ধরেন বাংলাদেশের সাথে যদি আর্জেন্টিনা ফুটবল খেলে তাহলে আর্জেন্টিনার মনোভাব কি হবে, আর ব্রাজিলের সাথে খেললে কি হবে। বিএনপির যদি খেলতে হয় আওয়ামী লীগের সাথে তাহলে তার কি অবস্থা হবে, আর বিএনপির যদি খেলতে হয় জামাতের সাথে তাই কি হবে। তার মানে কি বিএনপি চায় না আওয়ামী লীগ? অবশ্যই বিএনপির জন্য সুবিধাজনক না, যেমন সুবিধাজনক ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে রাখতে। এবং এই সুবিধাজনক যে গণতান্ত্রিক চর্চা, সেটা আখেরে ভালো হয় না। আপনাকে তীব্র প্রশ্ন করতে হবে, তো আপনি এই যে যেই সংসদটি দেখছেন, আপনি দেখছেন বিরোধী দলের কোনো যোগ্যতা আছে? আপনি এই যে অর্থনীতির যে বাজেটটা দেওয়া হলো, সেই বাজেটে বিরোধী দলের আলোচনা কোথায়? কয়টি প্রস্তাব তারা দিতে পেরেছে? আমি একটি রিপোর্টে দেখলাম যে তারা কোনো রকম সংশোধনীমূলক প্রস্তাবই দেয়নি। এটা এই দেশের বাজেটে এই প্রথমবারের মতো বিরোধী দলের কোনো সংশোধনী ছাড়া এইটা অর্থ বাজেট পাশ হয়েছে। কাজেই এই যে প্রশ্নগুলো, আবার আপনি দেখুন রেজা সাহেব, যিনি রেজা কিবরিয়া বিএনপির সদস্য, তিনি কিভাবে বিশ্লেষণ করলেন বাজেট। অর্থাৎ জিনিসটা জানতে হবে তো। আপনি যখন রেজা সাহেবের আলোচনা শুনছেন কিংবা বিএনপির প্রাক্তন সদস্য রুমিন ফারহানার সমালোচনা শুনছেন সংসদে, আপনি বুঝবেন যে সংসদ ডিবেটের জায়গাটা কীরকম। আবার অন্যদিকে আপনি বিরোধী দল জামাত বা এনসিপির কথা শুনেন, আপনার ওয়াশিং মেশিন চাই, এটা চাই, ওটা চাই, আপনার গাড়ি চাই, আপনার অফিস চাই। এই চাই ছাড়া আমরা তো আর কিছু শুনলাম না যে বিএনপিকে একটা শক্ত আক্রমণ করা, অথবা বিএনপির বিভিন্ন কাজকর্ম নিয়ে, যেমন বিএনপি গুম কমিশনে রাজি হচ্ছে না, অথবা দুদকের এখন পর্যন্ত কমিটি করতে পারলো না, আপনার বিচার বিভাগের স্বাধীনতা তারা দিচ্ছে না। এইসব বিষয় নিয়ে কি আপনি সংসদে আলোচনা শোনেন? রাজপথেও তো আন্দোলন করেছে। রাজপথের আন্দোলন তো কিছু করতেই হয় না, রাজপথ থাকে না। তার মানে বিরোধী দল হিসেবে আখ্যা পাবে না। কোথায় রাজপথের কি আন্দোলন আমরা দেখছি? চমৎকার আম বিনিময় তো আমরা দেখতে পাচ্ছি। সেখানে তো আমরা খুব একটা আন্দোলন বলতে যেটা বোঝায়, এবং আন্দোলনের আগে তো আপনাকে ডিবেট করতে হবে যে কি কারণে ভাই আপনি এটা করছেন না, কি কারণে দুদকের লোক আপনার নাই। আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত ঘটনাগুলো আমরা বলছি, শ্বেতপত্র তৈরির কথা বলছি, কি কারণে সেটা তৈরি হবে না, এবং এটা কি বিরোধী দল কখনো দাবি করেছে? বরং পাকিস্তানের উচ্চ শিক্ষা গ্রহণে বিএনপি জামাত একমত হয়ে গেছে। বাবাজ, আপনার কাছে আপনি বলেছিলেন যে জিয়াউর রহমানও কখনো বঙ্গবন্ধু সমালোচনা করেন নাই, মানে বাজে কথা বলে, সমালোচনা এক কথা, আর ভাই বাজে কথা, ভারতের অনুচর, কখনোই না, কখনো প্রধানমন্ত্রী তারেক রহমান বলে। কিন্তু শেখ হাসিনা তো আমাদের দেখেছে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতে। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ কথা বলেছেন, সেটার প্রাপ্য তিনি পেয়ে গেছেন 24-এর গণ অভ্যুত্থানে। আমি কিন্তু কোনোভাবেই বলছি না শেখ হাসিনা খুব ভালো কাজ করেছেন, ভালো কাজ করেন নাই বলেই তো 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই সেইটার দায়ের জন্য আমরাও কেন খারাপ কাজ করব, আমরাও কেন আবার আরেকজনকে খারাপ কাজ কথা বলবো? আপনি যিনি খারাপ কাজ করেছেন তার বিচার করেন, কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ খারাপ হয়ে যায় না।
অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আমরা যতটুকু জানি ৭৫-এর পরে এই হত্যাকাণ্ড বা ১৫ আগস্টের যে ঘটনা, মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনার পরেই তো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের একটা সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৮১ সালে ১৭ মে তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন কি বিএনপি, এখনকার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি কি আওয়ামী লীগকে এবার নিষিদ্ধ করার পথে হাঁটছেন কিনা পুরোপুরি? দেখুন, পলিটিক্যাল পার্টির একটা দর্শন থাকে। আপনার জামাত ইসলামের একটা দর্শন আছে যেটা ফান্ডামেন্টাল, এবং যেটা তার যে পেয়ারে পাকিস্তানের কথা বললেন সত্যি কথা। বিএনপির একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। তো বিএনপির দর্শনকে যদি আপনি বাকশাল দিয়ে সংজ্ঞায়িত করতে চান যে সব পার্টি নিষেধ করে একটা পার্টি থাকবে, যেটা ৭৫ সালে হয়েছিল, আওয়ামী লীগের দর্শন, তাহলে বিএনপির দর্শন হলো বহুত্ববাদিতা, মানে বহু পার্টির একটা দল, এবং তারা বিভিন্ন পার্টি থেকে নিয়েছেও কিন্তু, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, সেটা জামাত ইসলামকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। তো এখন যে প্রসঙ্গটা আসছে যে একবার রাজনীতি করার সুযোগ দিয়েছে, দেওয়ার ফলে যে আপনার যা যা হয়েছে সেটা বাংলাদেশের সকল মানুষ দেখেছে এবং জুলাই অভ্যুত্থান হয়েছে। এখন আওয়ামী লীগকে কিন্তু এটা কিন্তু বলিনি যে আওয়ামী লীগের সমর্থক যারা আছে প্রচুর আছে, অস্বীকার করার কোনো কারণ নাই, প্রচুর ভোটও আছে। তো তাদেরকে রাজনীতি মানে রাজনীতি করতে দিবে না, সেটা ইন্টারিম সরকারের সময় বলা হয়েছিল যে আইসিটি অ্যাক্টে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। বিএনপির কেউ কিন্তু বলছে না যে যারা সমর্থক আছে তাদেরকে ধরো, মারো, গুম করে ফেলো, এগুলো কিন্তু করছে না। সুতরাং সেই ক্ষেত্রে যদি অপরাধটা করে থাকে, মাহবুব ভাইয়ের কাছে কিন্তু এটা স্পষ্ট করে আমি শুনলাম না, বা আমার বুঝার ভুল হতে পারে, যে উনি খুব দ্রুত এবং ইয়েভাবে বলে, আমি ওইভাবে বলতে পারি না, যে আসলে শেখ হাসিনাকে স্পষ্টভাবে আমরা নিন্দা জানাচ্ছি কিনা, আওয়ামী লীগকে স্পষ্টভাবে নিন্দা জানাচ্ছি কিনা, এবং তারা অপরাধ করেছে কিনা। যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে তাহলে অপরাধের শাস্তি হবে। রাজনীতিটা কিন্তু ভিন্ন বিষয়। রাজনীতি করতে যদি এমনও তো হতে পারে যে আদালতে ওঠার পরে আইসিটি অ্যাক্টের যে ধারা আছে সেগুলোতে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কারণে আওয়ামী লীগকে আপনার দোষী সাব্যস্ত করা গেল না, তখন তারা রাজনীতি করবে। এবং বিএনপির দর্শন এইটাই। আরেকটি কথা বলেছে যে জামাত ইসলামকে, মানে জামাত ইসলাম বিরোধী দল হিসাবে, যেটা জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তুলনা করেছে, বা একটু আওয়ামী লীগের চেয়ে বেটার, আমি এটা মনে করি না। আমি মনে করি যে ভোটের রাজনীতিতে জামাত ইসলামকে ডিল করা বিএনপির জন্য অনেক কঠিন আওয়ামী লীগের চেয়ে। কারণ আওয়ামী লীগ যদি আপনার ভোটের রাজনীতিতে থাকে তাকে ডিল করতে পারবে বিএনপি, কারণ দুইটাই পলিটিক্যাল পার্টি। আপনার জামাত ইসলাম কিন্তু পলিটিক্যাল পার্টি প্লাস সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তাদের যে অর্থনৈতিক বেস, এবার কিন্তু ইলেকশনের আগের দিন আমরা রাত 2টা, মানে 1টা-2টা পর্যন্ত আমরা জানি জামাত ইসলাম ক্ষমতায় চলে গিয়েছে, এবং আরও কি কি হিসাব কিন্তু সালাউদ্দিন সাহেবই দিয়েছে সংসদে, যে কত হাজার কোটি টাকা আপনার ওদের আরডিএস এর মাধ্যমে যে বিতরণ করা হয়েছে ভোটারদের কাছে। সুতরাং এইটা আপনার বিচারের প্রক্রিয়াটা, সেটা এতগুলো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, এটাও কিন্তু বলা হয়েছে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা গণতন্ত্র, যে 4 সংসদের, যে আপনার সংবিধানের যে 4 মূলনীতির কথা বলা হলো গণতন্ত্র, সেই গণতন্ত্রটাকেই তো গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। 14 সালে করেছে, 18 সালে করেছে, 24 সালে করেছে। আমরা কিন্তু একটা সময় আপনার অনির্ধারিত আলোচনায় কিংবা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনায় খালি এটা জিজ্ঞাসা করতাম বন্ধু বান্ধবদেরকে, আচ্ছা আওয়ামী লীগের এই শাসনামল শেষ হবে কিভাবে? কারণ নতুন নতুন জিনিস আবিষ্কৃত হচ্ছে। 14 সালে একরকম জিনিস আবিষ্কৃত হলো, কুত্তা মার্কা নির্বাচন, বা এরকম বলে যে কুকুর ছাড়া কোনো ভোটার ছিল না। 18 সালে আবার নতুন এক ধরনের আলোচনা হলো, আগের দিন রাতে আপনার ইলেকশন করে ফেললো। 24 সালে আবার নতুন একটা জিনিস আবিষ্কার করে ফেললো, তারপরে নিরাপদ সড়ক আন্দোলনকে দমন করে ফেললো, কোটা বিরোধী আন্দোলনকে দমন করে ফেললো। ইভেন যদি আপনার অগাস্টের 1-2 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী এবং তৎকালীন যে আপনার আইসিটি মন্ত্রী ছিল পলক, তাদেরকে যদি স্যাক করা হতো মন্ত্রিসভা থেকে, তাহলে হয়তো অন্যরকম হতো। এই কৌশলটা হয়তো বা এই হিট দ্য মোমেন্টে তৎকালীন স্বৈরশাসক সেই সিদ্ধান্তটা নিতে পারেনি। এবং এটা কিন্তু আন্দোলনকারী যারা ছিল তাদের মধ্যে এক ধরনের ভয় ছিল যে এটা যদি মেনে নেয় তাহলে কি হবে। তাহলে এই যে কবে যাবে কিভাবে যাবে, সেটাই কিন্তু গণ অভ্যুত্থানের
মাধ্যমে সেটা হয়েছে এবং জাতি মুক্তি পেয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধকে আপনার বিএনপি মুক্তিযুদ্ধকে ওন করে না, এই ধরনের কোনো আপনার প্রমাণ কিন্তু দেয়া যাবে না। বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধাদের দল এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করা দল, এবং তারা, আমি মনে করি বিএনপি যারা করে, বিএনপির সাংসদ, বিএনপির সমর্থক, বিএনপির নেতাকর্মী প্রত্যেকেই জামাত ইসলামকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করে ৭১-এ তাদের ভূমিকার জন্য, এবং আমিও করি। জি, অসংখ্য ধন্যবাদ দুজনকে। মাহবুব আজিজ, সাংবাদিক। সময় যে ভাই বললেন যে সুযোগ দিয়েছে, একটি কথা, রাজনীতি কেউ কাউকে সুযোগ দেয় না, এটা অধিকার। এই দেশটিতে থাকবার অধিকার সকলের, আপনি আমাকে সুযোগ দেবেন না, এবং যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা মনে করি কি আমরা সুযোগ দিচ্ছি, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে। অসংখ্য ধন্যবাদ মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় প্রাণবন্ত আলোচনা করবার জন্য। দর্শক, আপনার ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনবার জন্য আপনাদেরও প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।